ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য করিডোর নিয়ে সেনাবাহিনী বা সেনাপ্রধানের বক্তব্যের পর এবার নতুন গুঞ্জন উঠেছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। তো ডক্টর ইউনূস পদত্যাগ কি আসলে করবেন? আর ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে এদেশের ভাগ্যে কি করতে পারে? দর্শক, এই বিষয় নিয়ে দুটি আলোচনা শুনবো। আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক এবং আরো একজন গুরুত্বপূর্ণ আলোচক। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো যে আসলেও কি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন কিনা। কারণ সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস বিরক্ত হয়ে পদত্যাগ করতেই পারে, কারণ তিনি ঝামেলা নিতে পারেন না। চলুন আগে আলোচনাগুলো শুনবো। পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই পদত্যাগ করছেন, পদত্যাগ করবেন, এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয়। এই গুঞ্জনটা যেন সত্য না হয়, এই গুঞ্জন যেন সঠিক না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে, সেজন্য আমাদেরকে, আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় 1-2 সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে। এখানে একে অপরের বিষোদ্গার গাওয়া, এক দল আর এক দলের পিছনে লেগে থাকা, ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্য থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটূক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার, আওয়ামী লীগ, শেখ হাসিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটূক্তি করা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা, এরপরে বিএনপিকে নিয়ে কটূক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ, শেখ মুজিববাদ, এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দ চয়নে ফুল ঝুরি বসে যাচ্ছে। আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধর আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে। মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর
নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে। কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম? বাংলাদেশের এই কাদা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনৈক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনায় এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চেতে হচ্ছে। তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চয়নের জন্য তিনি মাফ চান, জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন গতকালকে সেনাপ্রধান ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম, বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না, সেটার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্যের কথা বলে যাচ্ছেন, শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন, ঐক্যবদ্ধ হতে বলছেন। অন্যদিকে ইশরাকের আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন দুজন উপদেষ্টার পদত্যাগ চাইলেন তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন। এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন। আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ নিচ্ছি না, কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন, যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন। এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান। গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত, স্বাধীনভাবে করতে পারে নাই চরমনাই, ইসলামী আন্দোলন সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা, কোন মতের মানুষ। সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন। আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল অ্যাকসেপ্ট আওয়ামী লীগ বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সকল অসঙ্গতি দেখে, হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, দেখেছি, সরাসরি কথা হয়েছে, মিট করেছি। মালয়েশিয়ায় উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি, ফুল দিয়েছি। তার হৃদয়টা নরম, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ। তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে, দেখতে, প্র্যাকটিস করতে। তিনি চান এই সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে, অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান, তাহলে এই দেশের আগামী 6 মাস কি ঘটতে পারে ভাবতে পারেন? 6 মাস তো পরের কথা, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে, বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই, আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় বিএনপিকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে, একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না। আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অনৈক্যের বীজ তৈরি করা শুরু করেছে। বিএনপির অনেক সিনিয়র নেতাদের 5ই আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন, যার আমি প্রতিবাদ করেছি। আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি। যারা আলেমদের বিরুদ্ধে বলেছে, তাফসির মাহফিলের বিরুদ্ধে বলেছে, এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে, আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি। কারণ আমি জানি এই শব্দ চয়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে, দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে, যেটা কোনো অবস্থায় কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে
ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে। আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে। আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু, কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে 50-100 জন মানুষ পান নাই, তখনই বোঝা উচিত রাজনীতি অনেক লম্বা সময়। আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। আপনাদের যে উর্বরতা ছিল, বিজয় ছিল, সে বিজয়টা ছিল নীতির কারণে, আদর্শের কারণে। এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন। ঠিক তেমনিভাবে বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না। বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা, অন্তত নির্বাচনের পূর্ব পর্যন্ত। আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি বারবার বলেছেন যে ডিসেম্বর টু জুন, এবং আমি বিশ্বাস করি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হয়তো নির্বাচনের একটা তফসিল চলে আসতে পারে, এবং এটাই আমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা যদি ইউনূস সাহেবের যে কোনো কারণে, আল্লাহ না করুক, আমি চাই না যে ইউনূস সাহেব বিদায় নেক, তিনি কোনোভাবে পদত্যাগ করুক, এটা আমি চাই না। যদি সেরকম কিছু ঘটে যায় তাহলে আমাদের এই কপালে, আমরাই আমাদের কপালটাকে ভেঙে চুরে চুরমার করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, মাথায় রাখতে হবে। কিন্তু আজকের এই যা রটে তা কিছু না কিছু বটে। এই যে কিছু না কিছু বটেতে যদি আমরা পড়ে যাই, এটা আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি হবে। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। আমি বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস দেখে মাঝে মাঝে চিন্তিত। হয়তো তিনি অসুস্থও থাকতে পারেন, হয়তো তিনি বয়সের কারণেও হতে পারেন, আবার এমনও হতে পারে আমাদের এই সকল দুর্গন্ধজনিত রাজনীতি দেখে তিনি অসহায় হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন কোন দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম, যেই দেশে আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আমাকে সবাই স্বার্থবাজ বানিয়ে আজ বিতর্কিত করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আওয়ামী লীগের লোকেরা পিছন থেকে তাকিয়ে আছে। গত কয়েকদিন আগেও আপনি দেখেছেন শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলছেন এভাবে করিও না, করলে বিএনপি জামাত আবার এক হয়ে যেতে পারে। ও নিজেও জানে যে বিএনপি জামাত এক হলেই সমস্যা। তার মানে আমাদের অনৈক্যের মূল চাবিকাঠি এই শেখ হাসিনা করছে। এটা বুঝতে রকেট সায়েন্স হওয়া লাগবে না, এটা বুঝতে আপনাকে অনেক বিজ্ঞানী হতে হবে না। এতটুকু সহজ সমীকরণ যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশের আগামীর ভাগ্যাকাশ অনেক কঠিন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই উপদেষ্টা পরিষদের যে সকল ছাত্র উপদেষ্টারা আছেন, কাদা ছড়াছড়ি বন্ধ করেন। আপনারা যে পোস্ট করেছেন ঐক্যের সুবাতাস বহাচ্ছেন, এই ঐক্যের সুবাতাস যদি বহাতে চান, আমি একটু আগে পোস্ট করে বলেছি, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে, চরমনাইয়ের পীরের কাছে, এবং এই যে আপনার কি বলে হেফাজতে ইসলাম সহ বড় বড় যারা রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছেন তাদের কাছে কথা বলুন। পূর্বের শব্দ চয়নের জন্য ক্ষমা চান। তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বয়োজ্যেষ্ঠ এবং জুয়ানদেরকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। জনতার হাতে জনতার সিদ্ধান্ত ছেড়ে দিন। নিজেরা নিজেদেরকে অনেক কিছু মনে করে কোনোভাবেই পার পাবেন না, কারণ জনগণ কিন্তু এগুলো পছন্দ করে না। আর আপনাদের কারণেই আজকের হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সকল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অতএব আপনারাও সাবধান হন। সব জায়গায় কাউন্টারে যাবেন না, একদিনই রাজনীতিবিদ সাজতে যাবেন না, একদিনই মহাপণ্ডিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব বুঝতে যাবেন না। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে সংযত আচরণ করতে হবে। শিক্ষা অর্জন করুন গত কয়েক মাসের রাজনীতি থেকে। এই বাংলাদেশে অন্তত পক্ষে
বামপন্থী নাস্তিক্যবাদী যে সকল দুষ্ট চক্ররা আছে, বিশেষ করে বিদেশি পরগাছা যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, ওদের কাছ থেকে দেশটাকে রক্ষা করতে হবে। এদের সকলের কিন্তু আপনাকে মনে রাখতে হবে, মেজরিটি পিপল যেই দিকে, সেই মানুষগুলোকে আপনি অবজ্ঞা করে তাদেরকে বিতর্কিত করে দেশ শান্তিপূর্ণভাবে চালাতে পারবেন না, পারবেন না, পারবেন না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক। এটা সঠিক পথ বা গন্তব্য হারিয়ে ভুল পথে এগুচ্ছে, এমনটি নেটিজেনরা মনে করছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রফেসর ইউনূসের উপর চাপ আসতে শুরু করছে, এবং প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো ঠিক মতো কাজ করছে না, তাকে সহযোগিতা করছে না, তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। এইরকম তথ্য ইতিমধ্যে বিভিন্ন ফোরাম থেকে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের বেশ কয়েকজন সাংবাদিক যারা গঠনমূলক সমালোচনা করেন কিংবা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারাও বিভিন্ন ব্যক্তির উপর আঙুল তুলেছেন ষড়যন্ত্রে। আবার পাশাপাশি আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চলের মেয়র বা প্রশাসক, এই দুটো পদ নিয়ে লড়াই চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মধ্যে। শেষ পর্যন্ত হাইকোর্ট রিট খারিজ করে দেয় আমাদের ইশরাক হোসেনের শপথে আর কোনো বাধা নেই এমন তথ্য এসছে। পাশাপাশি এটিও আসছে ইশরাক হোসেন শিগগিরই শপথ নিতে পারছে না, তার সামনে আরো বাধার দেয়াল আছে। সবকিছু মিলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাবে, চলুন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো। প্রিয় দর্শক, 54 বছরও একটি দলকে খুঁজে পেলাম না যাদের হাতে দেশটাকে তুলে দিয়ে আমরা একটু শান্তিতে ঘুমোতে পারবো। আস্থা রাখার মতো একজন নেতাকেও খুঁজে পেলাম না যারা দুর্নীতি লুটপাট বন্ধ করে দেশটাকে সোজা পথে পরিচালিত করবেন। পেয়েছিলাম এমন একজনকে, তিনি আমাদের জিয়াউর রহমান, কিন্তু তাকেও অকালে আমরা হারিয়েছি। আজ 54 বছর পর মনে হচ্ছে আমরা 54,000 মাইল পেছনে চলে গেছি, কিন্তু আমরা দেখছি পৃথিবী এগিয়ে গেছে 54 লক্ষ মাইল সামনে। 18-20 কোটি মানুষ আছে এই দেশে, কিন্তু একজনও কি দেশ প্রেমিক নেই? এই দেশ প্রতি সেকেন্ডে একজন রাজনীতিকের জন্ম দেয়। পাড়ার মহল্লায় মূর্খ বেয়াদব গুন্ডা মাদক সেবী মাদক বিক্রেতারা এখন আমাদের নেতা। তাদের পেছনে আমাদের স্লোগান তুলতে হয়, তাদের পেছনে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের মেধাবী আমলা, পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, সবাই। আমাদের তরুণ বিজ্ঞানীরা সৃষ্টি কিংবা উদ্ভাবন বাদ দিয়ে তারা শর্টকাটে এখন বড়লোক হতে অর্থের পেছনে ছুটছে। আমাদের মেধাবী ছাত্ররা দেশের চেহারা না পাল্টে নিজের ভাগ্য পাল্টাতে ব্যস্ত। পাড়ার দোকানি যে চা বিক্রি করে, সেখান থেকে যে রাজনীতিটা শুরু হয় সেটা বঙ্গভবন কিংবা গণভবনেও চর্চা হয়। এই দেশে মেধার চর্চা হচ্ছে না। যে দেশে সকাল হলেই মসজিদ বা মক্তব থেকে কোরআনের আয়াত ভেসে আসতো, সেই দেশে এখন রাজনীতির গালি গালাজ চর্চা হয়। প্রিয় দর্শক, সেই দেশটিতে এখন আমরা বসবাস করছি। এটি আজকে আমার ফেসবুকের একটি পোস্ট ছিল, আমি যেটি আপনাদের একটু হলেও পড়ে শোনালাম। প্রথমে আমরা আসছি ইশরাক হোসেনের মামলা ইস্যুতে, তারপর আমরা চলে যাব প্রফেসর ইউনূস মানে আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, দুঃখিত, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে বিদায় নিচ্ছেন এই প্রসঙ্গে। প্রথমে আমরা যে খবরটি পেলাম সেটি হলো, আজকে হাইকোর্টে যে আবেদনটি করা হয়েছিল ঢাকার দক্ষিণের একজন সিটিজেন, তিনি ইশরাকের শপথের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন, রিট করেছিলেন, এবং সেটি খারিজ করে দিয়েছে আমাদের হাইকোর্টের দুজন বিচারপতি। এরপর আমরা দেখলাম সেই আবেদনকারীর পক্ষে তার আইনজীবী সরাসরি গণমাধ্যমে কিছু বক্তব্য তুলে ধরেছেন। সেখানে বলেছেন এ রায়টির পক্ষপাতদুষ্ট হয়েছে, কারণ
বার কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট বা ইশরাকের পক্ষে যারা এই আইনজীবীরা ছিলেন তাদের পক্ষ থেকে বিচারকদের হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি ইশরাকের পক্ষে রায় না আসে তবে তাদেরকে আর বিচারকের চেয়ারে বসতে দেওয়া হবে না। এই বিষয়টা কতটুকু সত্য কি মিথ্যে, চলুন আমরা তার মুখ থেকে এক নজর শুনে আসি। আদালত তাদের আসন গ্রহণ করেন এবং এই মামলাটি শুনানি আদেশের জন্য উত্তোলন করা হয়। তখন মহামান্য আদালত তাদের একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি রুল দিতে চান এবং সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা একটি স্ট্যাটাসকো অর্থাৎ স্থিতাবস্থা আদেশ দিতে চান। এবং আপনারাও অনেকে গতকালকে আদালতে উপস্থিত ছিলেন, অনেক বিজ্ঞ আইনজীবীও ছিলেন, কিন্তু এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল, আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন, বিচারপতি জনাব দেবাশিস রায় চৌধুরী, তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন। এরপরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এটি হচ্ছে আমাদের অভিমত। দর্শক, আমি এই আইনজীবীর বক্তব্যে যেটা বুঝতে পারলাম, ইশরাক শিগগিরই শপথ নিতে পারছে না, যদিও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে, কিন্তু আজকের মধ্যেই যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের কপি বা নকল তুলে এটা উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটি আপিল করা হচ্ছে, যাতে ইশরাকের শপথ বিষয়ে যে রায়টি এসছে এটি স্থগিত করা হয়। তার মানে এইটুকু বলতে পারি শিগগিরই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না, এটি আরেকটি আইনি বাধার মুখে পড়ল। অর্থাৎ এক বাক্যে বলতে পারি যে বড় ফ্রেমে এখন লড়াই শুরু হয়ে গেছে। একদিকে বিএনপি, একদিকে অন্তর্বর্তীকালীন সরকার। শেষ পর্যন্ত এই ম্যাচে কে জিতবে? একটা জিনিস ভালো লেগেছে যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে শেখ হাসিনা তার ঘর থেকে বা অফিস থেকে যেই রায় লিখে দিতেন আমাদের বিচারকরা তাই বলতেন, কিন্তু প্রফেসর ইউনূসের আমলে এটি আমরা খেয়াল করলাম যে প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে রায় যেতে পারে। কিন্তু এটি বিএনপির আমলে বা অন্যান্য কোনো দল যদি ক্ষমতা আসে, আমার মনে হয় যে এই সিস্টেমটা থাকবে না, হয়তো এটা আবার পরিবর্তন হয়ে যাবে। আর দ্বিতীয়ত, বিচারকরা যে কথাটি বললেন যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এটা অনেক বড় গর্হিত অপরাধ। আমি মনে করি এই বিষয়টিকে খুব জোরে সোরে যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। এখন আপনারা এই বক্তব্যে যেটা বুঝলেন সেটি হলো ইশরাক হোসেন হাইকোর্টে তার যে মামলাটি ছিল এটি খারিজ হয়ে গেছে, তাকে শপথ না দেওয়ার ব্যাপারে। এখন তারা আবার যাবেন উচ্চ আদালতে, সেখানে তারা আপিল করবেন। আজকের মধ্যে আপিল করার কথা, আজকে না হলেও আগামী রবিবার আপিল হবে। পরবর্তী আপিল ডিভিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর ইশরাকের ভাগ্য ঝুলে গেছে, এই বিষয়টি আপনারা ক্লিয়ার। কিন্তু এটার সঙ্গে আরো দুটো বিষয় আছে। ইশরাক হোসেন দুটো বিষয় তুলেছেন। এক, যদি আদালতের রায় তার পক্ষে আসে তারপরও তারা অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন তাদের পদত্যাগের দাবিতে। আজকে মৎস্য ভবন, কাকরাইল সহ ঢাকার এই গুরুত্বপূর্ণ জোনগুলোতে ইশরাকপন্থীরা বা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করছেন, তারা সমাবেশ করছেন, রাস্তা বন্ধ করে দিয়ে তারা সেখানে স্লোগান তুলছেন
এই দুই উপদেষ্টার বিরুদ্ধে, এবং ইশরাক হোসেনের পক্ষ থেকে বলা হচ্ছে এই দুই উপদেষ্টা তাদের শপথ ভঙ্গ করেছেন এবং তারা নির্দলীয় সেজেও তারা এনসিপির পক্ষে কাজ করছেন এবং দ্রুত তাদের পদত্যাগ করতে হবে। যতক্ষণ তারা পদত্যাগ না করবেন এই আন্দোলন অব্যাহত থাকবে। ইতিমধ্যে সার্জিস আলম তার ফেসবুক পেজের পোস্টে লিখেছেন, যদি মফ করে হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় তাহলে এই হাইকোর্ট দিয়ে কি হবে, এরকম একটি কথা লিখেছেন। অর্থাৎ বিএনপি যে আন্দোলনটা করছে এটাকে সার্জিস আলম বলছেন এটি মব, এবং এই মবের মাধ্যমে এই রায় পরিবর্তন করা হয়েছে, ঠিক এই বিষয়টি সার্জিস আলমের পোস্টে বোঝা গেছে। আবার আমরা গতকালকে দেখেছি আমাদের ছাত্ররা তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছিলেন এবং আমরা ড্রোন ফুটেজ বা বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখলাম হাতে গোনা অল্প কিছু ছাত্র সেখানে উপস্থিত হয়েছে। একটি বিষয় প্রতীয়মান হয়েছে যে গত 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে লক্ষ লক্ষ ছাত্ররা আমাদের এই ছাত্রদের আহ্বানে রাস্তায় নেমে এসছে, আজ তাদের ডাকে কেউ আসছে না। তার অনেকগুলো কারণ আছে, তার অনেকগুলো ব্যাখ্যা বা কারণ আছে। এক, যখন এই ছাত্ররা হঠাৎ করে নিজেকে একটু বড় কিছু ভাবতে শুরু করেছে, আমাদের প্রিয় সার্জিসরা যখন নিজেরা দায়ের চেয়ে বলে না, দায়ের চেয়ে আসারি বড় একটা কথা আছে না, তো পাটার চেয়ে পুতা বড়, এরকম কিছু কথা আছে। তারা হঠাৎ করে এই জনপ্রিয়তা আসলে সহ্য করতে পারছিল না। তাদের মধ্যে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে যে তারা দেশের মন্ত্রী এমপি হয়ে গেছে এবং তারা এটা ভাবতেও শুরু করেছিল, রীতিমতো মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করেছিল। মানে তারা নিজেদের প্রয়োজনের একটা ক্যাটাগরি তৈরি করেছে যে আমাকে অমুক অমুক প্রয়োজন, অমুকের বাইরে কাউকে আমরা তোয়াক্কাই করবো না, এমন একটা ব্যাপার তৈরি করেছে। মানে যার মাথার তেল আছে তাদের মাথায় তেল দিচ্ছে, যাদের মাথার তেল নেই তাদেরকে ছুঁয়ে দেখছে না, এরকম একটা অবস্থা। তো আজকে তারা বুঝতে পেরেছে যে তাদের জুলাই অভ্যুত্থানের যে বিপ্লবীরা, আমাদের জীবন্ত কিংবদন্তিরা, তারা ক্রমান্বয়ে পচে গেছে, তাদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে তাদের কমে গেছে। তাদের পেছনে বিএনপি বা জামাত না থাকলে তারা যে শূন্য, এটা আবারও প্রমাণ হয়েছে গতকালকে আগারগাঁওতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে আমরা সেটা দেখলাম। এতদিন তাদের পেছনে বিএনপি বা জামাত উপস্থিত থাকায় সবসময় মনে হচ্ছে তাদের অনেক জনপ্রিয়তা, তাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আজকে বিএনপি তো নাই, জামাতও তাদের পাশ থেকে সরে গেছে, কারণ এরাই প্রশ্ন তুলেছিল জামাত 71 বিরোধী, পাকিস্তান পন্থা, আবার এরাই জিয়াউর রহমানকে কটাক্ষ করছে, এরাই বিএনপিকে কটাক্ষ করছে। আজকে তারা তাদের পরিণতি দেখতে পাচ্ছে নিজের চোখে। আমার কেন যেন মনে হয় সারা বাংলাদেশের এনসিপি সকল ভোটারকে এক করলেও তারা একটি আসনে বিজয় লাভ করতে পারবে না। হয়তো আমার এই কথাটি শুনলে হাসনাত, সার্জিস বা নাহিদদের কষ্ট লাগবে যে মাসুম ভাই, আমাদের বড় ভাই এই কথাটা কি বললেন। আপনাদেরকে আমরা চোখের যে একটা কালো পর্দা পড়েছে এটা খুলে দিতে চাই। আপনাদের যে কথাগুলো, আপনাদের এই কথাগুলো জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের কথা না। আপনারা এখন যে কথাগুলো বলছেন যাদেরকে বিভক্ত করার জন্য বলছেন, এখান থেকে ফিরতে হবে। যদি আপনাদের পেছনে যেটা বললাম জামাত কিংবা বিএনপি না দাঁড়ায়, আপনাদের অস্তিত্ব থাকবে না। আগামী দিন আপনারা, এখন পর্যন্ত অনেকে মনে করছে বলে আপনারা 200-400 লোক পাচ্ছেন, আগামী কয়েক মাসের মধ্যে আপনারা নিজেরা নেতা থাকবেন, কিন্তু পিছনে আপনার পরিবারে 4-5জন সদস্য ছাড়া আর কাউকে পাবেন না। ইভেন আপনার পরিবারে 5 জন সদস্য থাকলে 2 জন, একজন বিএনপিতে থাকবে, একজন জামাতে থাকবে, পিঠ বাঁচানোর জন্য, মানে আপনাদের পিঠ বাঁচানোর জন্য তারা সেফ পয়েন্টে থাকবে। হয়তো বাকি 3 জন আপনাদের পিছনে ঘুরবে, এরাই হবে আপনাদের নেতা কর্মী। এই দেশের জনগণ আপনাদের উপর ভরসা রেখেছিল, কিন্তু আপনারা সেই ভরসার জায়গাটাকে ধরে রাখতে পারেননি। আপনারা আপনাদের মাহফুজ আলম, তার উপর বোতল মারলে সরাসরি সে নির্দেশ দেয় অমুক ছাত্রদেরকে বের করে দেন, অমুক আমাকে মেরেছে, প্রমাণ, তথ্য প্রমাণ ছাড়া। এই যে আপনাদের অতিমাত্রায় বড় হওয়া বা আপনাদেরকে নিজেদের অহংকারী করে ফেলা বা নিজেকে একটা ভিন্ন কিছু ভাবা, এটা আপনাদের কতটুকু ক্ষতি করেছে বুঝতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয় এনসিপি হয়তো আগামী দিনে রাজনীতি করবে না, কারণ তারা যে পরিমাণ টাকা পয়সার মালিক হয়ে গেছে, এই টাকাগুলো নিয়ে তারা সব দেশের বাইরে চলে যাবে, অজস্র টাকার মালিক হয়ে গেছে। তো এখানে একটা সমস্যা হলো কি, বিএনপি আর এনসিপির মধ্যে বিরোধটা কেন আমি একটু বলি। বিএনপির নেতাকর্মীরা সারা দেশে তো মোটামুটি টেম্পো স্ট্যান্ড খুলে বসছে। আমার দল তো নিজে বলতে ভালো লাগে আর কি, আমার দল চাঁদাবাজির দিকে মোটামুটি এখন মহা উৎসব চলছে, কিন্তু নেতারা যারা মন্ত্রী হলে একটা পতাকা পেতেন, একটা গাড়ি পেতেন, হ্যাঁ, বড় বড় প্রকল্প নিয়ে বড় বড় অর্থ ভাগ বাটোয়ারা করতে পারতেন, তো
তো নেতারা আসলে একটু হতাশ। সারা দেশের মাঝারি সাইজের নেতারা তো কামাই করতেছেন চাঁদাবাজি করে, কিন্তু নেতারা যারা এমপি মন্ত্রী হবেন তারা পারছেন না, কারণ তারা নির্বাচন করতেছে। আর যেহেতু এনসিপি কোনো দল ছিল না, হঠাৎ করে বিপ্লব করে তারাও আবার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের সমন্বয়করা অনেক টাকার মালিক হয়ে যাচ্ছেন। সবাই না, আবার বলছি সবাই না, এর মধ্যে কিছু ভালো আছে। কেউ বিএনপির আসলে আর সহ্য হচ্ছে না, কারণ বিএনপি আওয়ামী লীগ মনে করে এই দেশটাকে তারাই লুটবে সারা জীবন, 5 বছর এরা। মাঝখান দিয়ে এই গত 8-9 মাসে আবার এনসিপি ঢুকে যাওয়ায় তাদের ভাগটা কমে যাচ্ছে, তাই তারা একটু হতাশ। আর জামাত যেহেতু লুটপাট করে না, তারা একটু আদর্শিক রাজনীতি করে, জামাত চিন্তা করতেছে ওরা দুজন কামড়াকামড়ি করুক, আমাদের ভোট পারুক, আগামী নির্বাচনের জন্য আমাদের সিল মারা লোকটা বেড়ে যায়, এরা কামড়াকামড়ি করুক। তো এতদিন এনসিপি কে পেছন থেকে লোকবল সাপোর্ট দিয়েছিল জামাত শিবির, তো জামাত শিবির সরে গেছে মাহফুজ বা নাহিদদের বক্তব্যের কারণে। এখন তারা একটা কর্মসূচি দিয়ে ভেউ ভেউ করতেছে, কিন্তু তারা বুঝতেছে তাদের অবস্থা কোথায়। আগামী দিনে তারা আরো বুঝবে। ধরেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই রায়গুলো বিচারকরা কখন একটু মোটিভেশন হয় বা একটু মানে পার্সিয়াল হয় জানেন, যখন কেউ বুঝতে পারে আগামী দিনে ওই দলটা ক্ষমতায় আসবে, তখন বিচারক চিন্তা করে কোন রায় দিয়ে কোন বিপদে পড়ি। অতএব আগামী দিনে যারা চেয়ারে বসবে তাদের পক্ষেই আমার আনুগত্যটা প্রকাশ করি। এরকম হতে পারে, আমি বলছি না যে এরকম রায় বাংলাদেশে বিচারকরা দিচ্ছে, আমি আবার আদালত অবমাননার মামলা খেতে রাজি না, বাকিটা আপনারা বুঝিয়ে নেবেন। আমার বিশ্বাস এটি হয় নাই, এটি আমাদের আদালত করবেন না, কিন্তু হতে পারে এরকম হয়। পুলিশ প্রশাসন চিন্তা করে কাদের পক্ষে গেলে আগামী দিনে আমাদের চাকরি বা পদোন্নতি ঠিক থাকবে। এতদিন তারা মনে করছে এনসিপির পক্ষে থাকলে, যখন এনসিপির পেছনে লোক নেই, আগামী দিনে এনসিপির অবস্থা করুণ হয়ে যাবে। এখন এনসিপি বুঝতে পারছে তারা বড় রকম আইনকে চিপায় আছে। তো সবকিছু মিলে যে বিষয়টি তৈরি হয়েছে, ইশরাক হোসেনের এই বিজয় বিএনপির বিজয়, ইশরাকের বিজয় আমি বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের পরাজয়। এবং এটি কেবল আসিফ মাহমুদ সজীব ভুইয়া নয়, এটি প্রফেসর ইউনূসের জন্য একটি লজ্জার হয়ে থাকবে বা লজ্জার কারণ হবে। কারণ প্রফেসর ইউনূস এমন একটি উপদেষ্টা মন্ডলীকে নিয়ে কাজ করছেন যে ইউনূসকে বাদ দিলে বাকি একটি লোককেও, দুই একজন ছাড়া, সবার কথা বলবো না, 2-1 জন ছাড়া বাকি একটি লোককেও আমার কেন যেন এই রাষ্ট্র চালাবার মন্ত্রী বা উপদেষ্টা যোগ্য বলে মনে হয় না। এরা প্রত্যেকে ব্যক্তিগত আখের গুজাচ্ছেন। আসিফ নজরুল বর্তমানে 2টা নৌকাই আছেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারেও আছেন, আবার বিএনপিরও পারপার সার্ভ করছেন, যাতে আগামী দিনে তার অবৈধ টাকাগুলো রক্ষা করতে পারেন। তিনি যে কামিয়েছেন সেই টাকাগুলো রক্ষা করতে গেলে আগামী দিন বিএনপিকে লাগবে তার। তো সবকিছু মিলে ইশরাক হোসেনের দল এখন 2 জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। আমরা দেখতে চাই এই আন্দোলন কতক্ষণ চলবে, আবার দেখতে চাই এই দাবিতে 2 জন ছাত্রদের বিদায় ঘটে কিনা, অথবা আগামী দিনে বিএনপি যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে তখন কতজন নিরপেক্ষ লোককে তারা বসাতে পারে। সব বিষয়গুলো আমরা বিবেচনা করব। তবে একটি বিষয় ক্লিয়ার হয়ে গেছে, বিএনপির পরবর্তী স্টেপ হতে যাচ্ছে প্রফেসর ইউনূস। আমাদের বুদ্ধিজীবী মহল, সুশীলরা বলছেন ব্যর্থ করার জন্য করছে, আর তার নেপথ্যে রয়েছেন ওয়াকরুজ্জামান। আমি এই বিষয়গুলোর সাথে একমত বা দ্বিমত সেটা বলছি না, আমি ইলিয়াস হোসেনের বক্তব্যগুলো তুলে ধরছি। আমি আশা করি এটা আমাদের আইএসপিআর বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফ আসবে। তো তিনি বলছেন যে সেনাবাহিনীর পছন্দ ছিল আসিফ নজরুল, তাই আসিফ নজরুলকে দিতে না পারা তারা হতাশ। তো এই মুহূর্তে আসিফ নজরুলকে দিয়ে ছাত্র এবং বিএনপি বা জামাতের মধ্যে একটা হট্টগোল বা একটা ভেজাল লাগাবার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং যা কিছু হচ্ছে রাষ্ট্রের মধ্যে, সাম্য হত্যা, ইশরাকের এই আদালতের রায়, তারপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং ইশরাক হোসেনের মধ্যে দ্বন্দ্ব, আবার 2 উপদেষ্টার পদত্যাগ। খেয়াল করবেন এই উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু সরাসরি একটি টেলিভিশনের ইন্টারভিউতে বলেছিলেন যে সেনাবাহিনীর প্রধান ইউনূস সাহেবকে গ্রহণ করতে চাননি, বুকে পাথর চাপা দিয়ে তিনি মেনে নিয়েছিলেন এই সিদ্ধান্ত। এই বিষয়গুলো কিন্তু আসিফ মাহমুদরা বলেছিল। আজকে দেখেন আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি নেমে গেছে রাজপথে তাদের পদত্যাগের। তো সবকিছু ঘুরে পেঁচিয়ে আমরা বুঝতে পারতেছি আসলে একটা অদৃশ্য থেকে কারা এই কাজগুলো করতে পারে। এবং আরেকটি বিষয় হলো, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিপক্ষে ছিলেন সেনাপ্রধান, এমন তথ্য অনেকে বলছেন, যদিও সেনাবাহিনীর প্রধান এই ব্যাপারে তার মুখ থেকে কিছুই বলেনি। আমরা জানি না কতটুকু সত্য মিথ্যা, বাট এরকম অভিযোগও আসছে, বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সোর্স থেকে কথা বলছে। কিন্তু একটি বিষয় ক্লিয়ার, এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইছে কে বা কারা, নেপথ্য থেকে। এবং ইউনূস সরকার তার বড় বড় সাফল্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতায় ম্লান করে ফেলছেন। এটা ইউনূস সরকারের দোষ দিব না। একজন
60 ঊর্ধ্ব ব্যক্তি, 80 ঊর্ধ্ব ব্যক্তি, তিনি তার সমস্ত পরিশ্রম ঢেলে দিচ্ছেন দেশের জন্য, কিন্তু তার সঙ্গে তার ম্যাচে বা তার দলটিতে যে আরো 11 জন প্লেয়ার আছে, সে 11 জন প্লেয়ারের 10 জন যদি তাকে অসহযোগিতা করে, একজন মেসি আসলে কখনো বিজয় আনতে পারে না। ইউনূস সরকার হলেন আমাদের মেসি, তিনি তার সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছেন, কিন্তু বাকি 10 জন তাকে সাপোর্ট দিচ্ছেন। এই 10 জন নেপথ্যে বসে তাদের পকেট ভরছেন, তাদের রাজনৈতিক খায়েশ পূরণ করছেন, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছেন, বিভিন্ন এজেন্সির নির্দেশনা ফলো করছেন। কারো বিরুদ্ধে অনেক রকম লিক, মানে হানি ট্র্যাপের ব্যাপার আছে, এটা আছে ওইটা আছে, কেউ কিছু চাইলেই পারছেন না। যেমন পাকিস্তানি আইএসআই সবসময় রাজনৈতিক দলগুলোকে ট্র্যাপে ফেলে রাখে, কারো মেয়ের গোসলের ভিডিও, কারো স্ত্রীর গোসলের ভিডিও, কোন নেতা কার সাথে কি করছে, এগুলো সব থাকে গোয়েন্দাদের কাছে। যখনই তারা একটু সঠিক পথে হাঁটতে শুরু করে, তখন এজেন্সি তাদেরকে থ্রেট দেয়, এই তোমার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাইলাম, তুমি যদি আমাদের কথা না শোনো, কালকে এটা সোশ্যাল মিডিয়া তোমার মেয়ের গোসলের ছবি পাওয়া যাবে, তোমার বউর সাথে তুমি যে থাকছো, মানে স্বামী স্ত্রী যখন কোথাও গেছে সেই ভিডিও তারা গোপনে করে ফেলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তো তাদের ভাই ব্রাদাররা তো এরকম করতে পারে, এরকমও ধারণা করে অনেকে। তো সবকিছু মিলে রাষ্ট্রটা আসলে একটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। এখন দেখেন যে 24-এর ছেলেরা আমাদের হিরো ছিল, আজকে তারা আমাদের কাছে একেবারে জঘন্য হয়ে গেছে। কারা এই নেপথ্যে কাজ করে? যে বিএনপি 15টা বছর এত ধৈর্যশীল ছিল, সেই বিএনপি হঠাৎ করে মানে ক্ষমতার জন্য বা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, কেমন যেন এটা অসহিষ্ণু হয়ে গেছে। আসলে নেপথ্যে কেউ আছে। আসেন মুদ্রা কথা বলি। কেউ যদি মনে করেন সেনাপ্রধান দ্রুত নির্বাচন চাইছে, বা কেউ, আমি সেনাপ্রধানের কথা বলছি না, কেউ যদি মনে করেন ভারত দ্রুত নির্বাচন চাইছে এবং বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তৃতীয় একটা পক্ষ আছে, হোক সেটা ভারত, হোক সেটা অন্য কেউ, তারা বুঝতে পারছেন যে প্রফেসর ইউনূস যতক্ষণ বসে থাকবে ওনাকে দুর্বল করা যাবে না। উনি বয়স 80-র উপরে হলেও উনি এমন একজন ব্যক্তি যে বিশ্বময় তার অবস্থান ভারতের চেয়ে অনেক স্ট্রং। তাই তারা চাচ্ছে একটা দুর্বল সরকার, অর্থাৎ যে সরকার নিজে দুর্বল থাকবে তাকে অল্পতে ভেঙে ফেলা যাবে, হোক সেটা জামাত, হোক সেটা বিএনপি, হোক সেটা এনসিপি। তাই আমাদের দেশের শত্রুরা চাইছে একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে, যারা ক্ষমতায় আসবে কারো প্রেসক্রিপশনে বা কারো সহযোগিতায়, যাতে তারা দুর্বল থাকবে এবং তাদেরকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সহজ হবে। পরবর্তী 1, 2, 3 বা 2.5 বছরের মধ্যে এই সরকারকে ফেলে দিয়ে তারা আবার আওয়ামী লীগকে এই দেশে দাঁড় করাবে। লিখে রাখেন, এটি হবে। জানি না এটা হবে কিনা চূড়ান্ত ভাবে, যদি আমরা সজাগ থাকি হয়তো হবে না, কিন্তু এটাই তারা চায়। কিন্তু ইউনূস সাহেব যতদিন থাকবে, একজন মাহাতির মোহাম্মদের মতো তিনি দেশটাকে তৈরি করে দিয়ে যাবেন, অল্প হোক আর বিস্তর হোক তিনি করে যাবেন। প্রয়োজনে তিনি এই উপদেষ্টা মন্ডলীতে পরিবর্তন আনবেন, হয়তো আজ অথবা কাল, কিন্তু তিনি যদি থাকেন শত্রুরা এই দেশকে টাচ করতে পারবে না। তাই মানবিক করিডোর, হাবিজাবি এই মিথ্যে অভিযোগগুলো তৈরি করেছে। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এইরকম কোনো বক্তব্য আসেনি, কিন্তু দেখেন আমাদের দেশের ভেতরে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, বলা হচ্ছে যে এগুলো ওপারের প্রেসক্রিপশন। আমাদের সেনা প্রধানের তার বক্তব্যে বোঝা গেছে তিনি অভিভাবক শূন্য। কেন ইউনূসের মতো একজন নোবেল বিজয়ীকে, এত বড় মাপের মানুষকে তিনি অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারছেন না? এই দেশ 54 বছরে রাজনীতিকদের হাতে তো ছিল, এই দেশ কতটুকু পরিবর্তন তারা করতে পেরেছে আমি জানি না। তো সবকিছু মিলে আমি গণতন্ত্রের পক্ষের মানুষ, আমি নির্বাচনের পক্ষের মানুষ, কিন্তু আমি মনে করি কোন দুর্বল সরকার আসার আগেই ইউনূস সরকার এই দেশের রাজনীতিকে খুব স্ট্রং একটা ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে যায়। সেটা বিএনপি বা জামাত বা এনসিপি যারাই ক্ষমতায় আসুক, তারা যেন ভারতের ধমকে নড়ে চড়ে না যায়, তারা যেন পাকিস্তানের মতো চোখে চোখ রেখে কথা বলতে পারে, তারা যেন 5 জন মারলে 50 জনকে টার্গেট করে মারতে পারে। এই সাহসিকতা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে আসুক, নতুবা এই দেশ আওয়ামী ফ্যাসিজমের পরে আবারও নতুন কোনো ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, আবারও 5,000 ছাত্রের জীবন দিতে হবে। এভাবেই ধারাবাহিকভাবে এই দেশ বারবার ক্ষতিগ্রস্ত হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তাই আমি বলবো যে আমাদের সামনে এখন বিএনপিকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোন পক্ষ তাদের ক্ষমতায় বসিয়ে দিলে এটাই চূড়ান্ত বিজয় নয়। ক্ষমতায় বসিয়ে আবার ছুঁড়ে ফেলে দিতে পারে, লাথি দিয়ে ফেলে দিতে পারে, তারপর তাদের মোক্ষম চালটা তারা দিতে পারে। অতএব সবার ইউনূস সরকারকে সহযোগিতা করা উচিত। যারা আমার চেয়ে বেশি রাজনীতি বোঝেন তাদেরকে আমি রাজনীতি শেখাবো না, শুধু একটি কথা বলবো, আপনারা বোঝেন বেশি, ভুলও বেশি করেছেন। বিগত 15 বছর আপনাদের ভুলই আপনারা ক্ষমতার মস্তক
থেকে দূরে ছিলেন। আজকে যদি নিজেরা অভিজ্ঞ বা আমার বয়সের চেয়ে আপনার বয়স বেশি, আপনার রাজনীতির বয়স আমার বয়সের চেয়ে বেশি, ঘোষণা দিয়ে বসেন, পেশাব করে মুছে ফেলতে চান, কিচ্ছু বলার নেই। কিন্তু এই ভুলগুলো আপনারা করছেন বলেই আজকে আমাদের এই দুর্দশার সৃষ্টি হয়েছে। তাই বলবো, তৃতীয় পক্ষের ইঙ্গিতে কেউ নাচবেন না। ইউনূস সরকার চলে গেলে বুঝতে পারবেন এমনও হতে পারে এই দেশে তৃতীয় কেউ ক্ষমতা বসে পড়তে পারে, না বিএনপি, না জামাত, না ইউনূস, না এনসিপি। তখন কার কাছে নির্বাচন চাইবেন? গত 15 বছরের নির্বাচন চেয়েছিলেন, নির্বাচন দিছে? গত 15 বছর শুধু নিজের পিঠটা বাঁচাবার চেষ্টা করে আপনার পিঠটা বাঁচছে না। আপনাদের জেল, জুলুম, মার পিট, গুম, খুন, ক্রসফায়ার, আয়নাগর, কোনো জায়গা থেকে বাঁচতে পারেননি। একটা ফেসবুক পোস্টের জন্য গুম হয়ে যেতে হয়েছে। স্বাভাবিক একটু বিরোধী মতের হওয়ার জন্য আমাদের মতো বহু মানুষকে দেশ ছাড়তে হয়েছে। তাই বলছি, একটু চিন্তা করেন 15 বছরের দিকে। আপনাদেরকে সঙ্গে নিয়ে তৃতীয় পক্ষ ইউনূস সরকারকে সরাবে, কিন্তু আপনাকে বসাবে, অথবা আপনাকে বসালো 6 মাস পর আপনাকে ছুড়ে ফেললে আপনার পাশে কেউ দাঁড়াবে না, কারণ আপনি জাতির বেঈমান বা জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তাই ইউনূস সরকার জুন, জুলাইতে বা ডিসেম্বরে যখনই নির্বাচন, আমরা মনে করি এটা শক্ত ভিতের উপর আমাদের রাজনীতিটা দাঁড়া, তারপর আমরা আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে আগামীতে পা রাখি। কিন্তু ইউনূস সরকারকে অপমান করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের কোনো অর্জন আসবে না। কারণ ইউনূস সরকারের মতো লোক যদি একবার এই দেশ ছেড়ে চলে যান, বিদায় নিয়ে চলে যান অভিমান করে, এই দেশে আর কোনো ভদ্রলোকরা রাজনীতিতে বা ক্ষমতায় বা তাদের দেশের দায়িত্ব নিতে আসবে না। এই দেশ হাসিনার বিদায়ের পর। দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনূস পদত্যাগ করবেন কিনা, পদত্যাগ করার কোনো ইচ্ছা আছে কিনা। ডক্টর ইউনূস কিন্তু তার মুহূর্তে দেখে কিন্তু এটাই বোঝা যায়, তিনি যদি ঝামেলায় যান তাহলে হয়তো তিনি বলবেন যে আমি আর পারছি না, আপনারা আমি ছেড়ে চলে যাই। কারণ তিনি আগেই বলেছিলেন যে এটা আমার কাজ না, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব। কিন্তু আমরা আসলে দুর্ভাগ্যের জাতি, দুর্ভাগ্য এক দেশে জন্মগ্রহণ করেছি যে আমরা একটা স্বপ্ন দেখতেছিলাম, সেই স্বপ্ন হয়তো আমাদের পূরণ হবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচন দিবেন, ইউনূস বলেছেন সবকিছু করবেন, কিন্তু তারপরও তার বিরুদ্ধে তাকে নিয়ে, তার উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে যেভাবে হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক। এটা আমি বলবো, এটা দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি বলছে সরকারকে সহায়তা করবে, কিন্তু সহায়তার নামে বিএনপি এই সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছে। বিএনপির অনেক সহকর্মী বা বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী তারা বলার চেষ্টা করে, বিএনপি যদি ইচ্ছা করে এই সরকার 10 দিনও টিকতে পারবে না। বিএনপি যদি এই সরকারকে সমর্থন না দেয়, সরকারের পদত্যাগ করতে হবে। আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি ডক্টর ইউনূস পদত্যাগ করেন তাহলে কি হবে? তাহলে কি বিএনপি ক্ষমতা যেতে পারবে, নাকি একটা নির্বাচন প্রয়োজন? বিএনপির এই জন্য কাজ হবে মানুষের উস্কানিতে বা সেনাপ্রধানের উস্কানিতে পানে দিয়ে ডক্টর ইউনূসকে একটা নির্বাচন দেওয়ার জন্য বলা, এবং সেটার জন্য ডক্টর যে সময়টা, সেই সময়টাই নেওয়া। কারণ ডক্টর ইউনূস যদি নির্বাচন ছাড়া পদত্যাগ করেন, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু বিএনপি হবে। বিএনপি হয়তো বা ক্ষমতায় যাওয়ার যে আশা, সেটা মিটে যাবে। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন।